তারেক রহমানের 6 মাসেও কেন ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলছে না? আপনার মতো করে আপনি বিশ্লেষণ যদি শুরু করেন। দেখুন, যেটা মানে মনে হয় যে আহ, বাংলাদেশের কিছু অভ্যন্তরীণ বিষয় আছে যেগুলি বিএনপির মতো একটা বড় দল যেভাবে ট্যাকেল করবে বলে মনে করা হচ্ছিল, তারা সেটা ট্যাকেল করতে পারছে না। এমনিতেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুটো বক্তব্য আমরা শেখ হাসিনার সময়তেও দেখেছি, যে যারা বিরোধী পক্ষ থাকে তারা একটা ধারণা তৈরি করার চেষ্টা করে যে এটা বোধহয় মানে বিদেশে বেড়াতে যাওয়া এবং বিদেশের শপিং মল থেকে শপিং করে ফেরা, অর্থাৎ আপনি প্রচুর জিনিসপত্র নিয়ে ঢাকায় ফিরবেন। মানে ভারতে আপনি গেছেন মানে আপনি অনেক প্রতিশ্রুতি অনেক কিছু করে ফিরবেন। তো এটা তো সম্ভব হয় না, এটা কূটনীতি নয়, এটা দ্বিপাক্ষিক সম্পর্কে এই বিষয়টা হয় না। শীর্ষস্তরের নেতা নেত্রীরা যখন যান তখন তারা কিছু আলোচনা করেন, আলোচনাটাকে এগিয়ে দিয়ে আসেন, তারপর সেগুলো বাকিটা কূটনীতিকরা করেন, অফিসিয়াল পর্যায়ে হয়। কিন্তু একটা ধারণা আছে বাংলাদেশে, আমি দেখেছি যে সবাই বোচকা বুচকি নিয়ে ফিরবে আর কি, মানে সব প্রতিশ্রুতি আদায় করে ফিরবে। গঙ্গার বাড়তি জল, তিস্তার জল, তারপরে এই ওই তাই সব রকম নিয়ে ফিরবে। তারেক রহমানের ক্ষেত্রে যে বিষয়টি আছে সেখানে একটা বাড়তি বিষয় যুক্ত হয়েছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনার ইস্যু। কারণ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি তারা এই ইস্যুটাকে নিয়ে একটা বড় ধরনের রাজনৈতিক জটিলতা তৈরি করতে চাইছে। তারা রাজনৈতিক দল, তারা করবেই। বিরোধী পক্ষ তারা তাদের মতো করে করবে, এটার মধ্যে আমি কোনো মানে অভিনব নতুনত্বও দেখি না, অপরাধও দেখি না। কারণ জামাত তো শেখ হাসিনার বিরুদ্ধেই, তারা তো আওয়ামী লীগের বিরুদ্ধেই, এটার মধ্যে নতুনত্ব কি আছে? জাতীয় নাগরিক পার্টি তারা জামাতের লেজুর, ফলে তারাও চিৎকার করবে, এর মধ্যে কোনো নতুনত্ব কিছু নেই। নতুনত্ব হচ্ছে যে যেটা আলোচ্য বিষয়, সেটি হচ্ছে যে যারা সরকার গড়ে তাদের কিন্তু কতগুলো কর্তব্য আছে জাতির প্রতি। এখন শেখ হাসিনার প্রত্যর্পণ না হলে পরে প্রধানমন্ত্রী বিদেশে মানে ভারতে যেতে পারবেন না। নাহিদ ইসলামের এই কথায় যদি তারেক রহমান এবং তার সহযোগীরা এবং বিএনপির মতো একটা বড় দল যারা বাংলাদেশের 3 দফায় সরকার পরিচালনা করেছে এবং আওয়ামী লীগের প্রায় কাছাকাছি শক্তির একটা দল, তারা যদি এত গুটিয়ে যায়, এর ফলে বাংলাদেশের যে ক্ষতিটা হচ্ছে আমার মনে হয় সেটি হচ্ছে যে প্রথমত আপনি দেখবেন যে রবিবার দিন যে কথাটা বলেছে, আমি মানে দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাংলাদেশেরও কূটনৈতিক মহলে এটা একটা বিস্ময় সৃষ্টি করেছে। সেটা হচ্ছে যে কূটনীতিতে কখনো কখনো ফুল স্টপ দিতে নেই বা কখনো দাড়ি টানতে নেই। এখানে অলওয়েজ আপনাকে কোলন, সেমিকোলন, কমা এইসব দিয়ে আপনাকে চলতে হবে, আপনি কখনো দাড়ি টানবেন না। এই যে বললো যে একটা কন্ডুসিভ এনভায়রনমেন্ট চাই, এবার যদি এইটুকুই বলতো যে আমরা একটা স্বস্তিদায়ক পরিবেশ চাই, তার একটা মানে দাঁড়ায় এটা কি, সেইটা অনুকূল পরিস্থিতিটা কি সেটার ব্যাখ্যা করে বলেছে যে শেখ হাসিনা এবং শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত দিতে হবে। এখন কথা হচ্ছে যে ফেরতের প্রশ্নে আমি বলি যে যদি এটা ধরে নেওয়া হয় যে ভারত প্রত্যর্পণ করবে, আপনি জানবেন যে পৃথিবীর কোথাও খুব দাগি আসামি যারা প্রকৃতই নিজে হাতে খুন করেছে, মানে শেখ হাসিনাকে তো একটা রাজনৈতিক মানে মামলা দিয়ে তাকে মানে সাজা দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃতই যারা খুন খারাপি করে বেড়ায় তেমন লোকেদের প্রত্যর্পণও কিন্তু এত সহজে হয় না। ভারতের কিছু শেখ হাসিনার সময় তো কিছু অপরাধী তাদেরকে ভারত মানে বাংলাদেশ প্রত্যর্পণ করেছিল, সেটাও কিন্তু একদিন দুদিনে হয়নি, কারণ এটার একটা লম্বা প্রসেস আছে। এবং আপনি শুধুমাত্র হ্যান্ড ওভার করে দিলেন তাই নয়, আপনাকে কিন্তু একটা তার মানে মানে তিনি যতদিন বেঁচে থাকবেন সুস্থভাবে জীবনযাপন মানে করতে পারেন এই নিশ্চয়তা আপনাকে আদায় করতে হবে। এখন এটা তো গেল যে এই বিষয়টা, যে শেখ হাসিনার বিষয়টা তাড়াতাড়ি নিষ্পত্তি হওয়ার নয়। এমন একটা ইস্যু নিয়ে আপনি যখন প্রিকন্ডিশন করলেন তখন আপনাকে দেখতে হবে যে আপনি আপনার দল রাজনৈতিক মোকাবিলায় ব্যর্থ, তারা জামাতকে মোকাবিলা করার মতন সক্ষমতা তাদের নেই। যদিও তারা বড় দল, 207টি তাদের সাংসদ আছে এবং জামাতের সেখানে জোট মিলিয়ে হচ্ছে 70,
ফলে রাজনৈতিক মোকাবিলায় যে সক্ষমতাটা দেখানো উচিত ছিল, যে কমান্ড বিএনপি দেওয়া উচিত ছিল, সেটা বিএনপি দেখাতে পারছে না। এটা তাদের রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতা। এর ফলে বাংলাদেশ যেভাবে ঠকে যাচ্ছে সেটি হচ্ছে যে, দেখুন, তারেক রহমান, ভারতও জানে যে তারেক রহমানকে খালি হাতে ফেরত পাঠানোটাও ভারতের পক্ষে সঠিক হবে না, তারা কিছু একটা দেবে। আমার যেটা মনে হয় যে গঙ্গার জল চুক্তি যে পুনর্নবীকরণ, এই পুনর্নবীকরণের কাজটা অফিসাররা করবে, তার জন্য প্রসেস চলছেও বটে। কিন্তু যদি ওপর মহল থেকে একটা বার্তা আসে তাহলে অফিসারদের কাজটা করতে সুবিধা হয়, যে আমি অঙ্কটা কিভাবে কষবো, আমি 2 আর 2 4 দেখাবো নাকি 2 আর 2 এর পাশে 2 বসিয়ে 22 দেখাবো, 1 আর 1 যোগ করলে 2 হয়, আর 1 এর পাশে 1 বসালে 11 হয়। এই যে এটার জন্য একটা দিক নির্দেশনা লাগে রাজনৈতিক নেতৃত্বের। এখন পশ্চিমবঙ্গ যে সরকারটা পরিবর্তন হয়েছে, এখন ডবল ইঞ্জিনের সরকার, অর্থাৎ দিল্লিতেও বিজেপি, পশ্চিমবঙ্গেও বিজেপি। তাহলে এখন মমতা ব্যানার্জি নেই যে চিৎকার করবে যে না, কলকাতা বন্দরের ক্ষতি হয়ে যাবে, গঙ্গার বাড়তি জল বাংলাদেশকে দেওয়া যাবে না, কলকাতা বন্দরের ক্ষতি হয়ে যাবে। আজকে যদি নরেন্দ্র মোদী চান, শুভেন্দু অধিকারী কি মুখের উপর বলবে যে না আমার পশ্চিমবঙ্গের ক্ষতি হবে? নরেন্দ্র মোদী বলবে যে তুমি পশ্চিমবঙ্গের স্বার্থ বোঝো, আমি বুঝি না? বিজেপির একজন মুখ্যমন্ত্রীর পক্ষে বিজেপির প্রধানমন্ত্রীকে এই কথা বলা সম্ভব নয়। এটা তারেক রহমানের যারা উপদেষ্টা তাদের এটা বোঝা উচিত ছিল যে ভারতে একটা অনুকূল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশের পক্ষে যে অনুকূল পরিস্থিতিটা কাজ করতে পারে। কিন্তু এটা কিন্তু 1 বছর পর থাকবে না, 1.5 বছর পর থাকবে না, কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিরোধী দলগুলি অত্যন্ত দুর্বল এবং কোণঠাসা অবস্থায় আছে। ফলে শুভেন্দু অধিকারী যদি গঙ্গার বাড়তি জল দেওয়ার ব্যাপারে সায় দেন, তাহলেও তাকে বড় ধরনের অপদস্থ বা রাজনৈতিক বিরোধিতার মুখে পড়তে হবে না। কিন্তু 1 বছর বা 2 বছর পর যখন এই প্রসঙ্গটা যদি আসে, উনিও রাজি হবেন না, নরেন্দ্র মোদীও রাজি হবেন না। তার কারণ ততদিনে আবার বিরোধীরা চাঙ্গা হয়ে উঠবে এবং ততদিনে আবার 2029-এর নির্বাচনটা এগিয়ে আসবে। অর্থাৎ নির্বাচনের 1-1.5 বছর আগে তো আর বাংলাদেশ নিয়ে ভারত ভাববে না জল দেওয়ার ব্যাপারে। তারেক রহমানের উপদেষ্টারা এইভাবে ভাবছেন না, তারা শেখ হাসিনার প্রত্যর্পণটাকে বাংলাদেশের মানুষের জল পাওয়ার অধিকারের থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন। তারা এটা মনে করছেন না যে ডিজেলটা বাংলাদেশকে ভারত দেয়, যেটা কমিটেড, তার থেকে অতিরিক্ত দিচ্ছে। তাহলে তারেক রহমান এসে নরেন্দ্র মোদীকে অনুরোধ করতে পারেন যে অতিরিক্তটা আপনারা দিচ্ছিলেন সেই অতিরিক্তটাকে একেবারে পার্মানেন্টলি অ্যাডিশনাল করে নিন, অর্থাৎ আমাকে আরো বাড়তি ডিজেল আপনি দিন। যদি একটা লোক তার দেশের স্বার্থের কথা ভাবে, কিন্তু উনি দলের কথা ভেবে উনি ভারত সফর বাতিল করেছেন। সেটা কি না, ওনার দল জামায়াতে ইসলামীকে মোকাবিলা করার সক্ষমতা ওনার নেই, ওনার দলের। প্লাস ওনার দলের মধ্যে অনেক ভারত বিরোধী লোকজন আছে, বিএনপির মধ্যে একটা বড় জামাত গোষ্ঠী আছে। জামায়াতে ইসলামের রাজনীতির এইটা একটা বড় বিষয় যে সে শুধুমাত্র তার দলটাকে নিয়েই কিন্তু রাজনীতিটা করে না, তার রাজনীতিটাকে অন্য দলের মধ্যে ইনজেক্ট করে। এটা যে কোনো মৌলবাদী দলই তাই করে, যে কোনো এক্সট্রিমিস্ট দল তাই করে। বিএনপির মধ্যে একটা বড় শক্তি আছে যারা জামাতপন্থী, যারা তারেক রহমানকে টেনে ধরেছে যে না যাওয়া যাবে না। বিএনপির মধ্যে একটা বড় ভারত বিরোধী শক্তি আছে যারা তারেক রহমানকে টেনে ধরেছে না যাওয়া যাবে না। তাদের কাছে ভারত বিরোধিতাটা অনেক বড় বিষয় এবং তারেক রহমান এই মুহূর্তে লেজে গোবরে হচ্ছেন। তার 6 মাস পূর্তি হলো, আপনি দেখবেন যে নম করে 6 মাস পূর্তি বিষয়টা, অর্থাৎ একজন উপদেষ্টা কয়েক মিনিটের জন্য একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে কোনো নতুন কথা নেই। তার কারণ এমন একটা সময় 6 মাসের পূর্তি হচ্ছে যখন বিএনপি কে ভোট দেওয়া লোকজন কপাল চাপড়াচ্ছে যে এই যে গ্যাস সংকট, এই যে বিদ্যুৎ সংকট, 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা বিদ্যুৎ থাকছে, 20 ঘন্টা থাকছে না। আপনি ল অ্যান্ড অর্ডার দেখুন, এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে খুব দ্রুত উন্নতির কোনো আশা নেই। এখন অর্থমন্ত্রী বলছেন যে অন্তত 2 বছর লাগবে জ্বালানি পরিস্থিতিকে স্বাভাবিক করতে হলে। তাহলে ভারত কয়েক ঘন্টার নোটিশে কিন্তু মানে বিপুল পরিমাণ ডিজেল বাংলাদেশকে ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে দিয়েছে। তাহলে তারেক রহমান যদি তার নিজের দেশের স্বার্থ ভাবতেন, দেশবাসীর স্বার্থের কথা ভাবতেন, তাহলে উনি এসে নরেন্দ্র মোদীকে বলতে পারতেন যে এই যে বিশেষ অনুরোধে অতিরিক্ত যেটা দিচ্ছেন এটাকে রেগুলারাইজ করে দিন, অর্থাৎ আপনারা যেটা আমাকে সারা বছরে দেবেন বলে কমিটেড, তার সঙ্গে এটাকে অ্যাড করুন।
আপনি কি দেশের জন্য প্রধানমন্ত্রী না বিএনপির জন্য প্রধানমন্ত্রী? এটা তারেক রহমানকে ফার্স্টে ভাবতে হবে। তিস্তা নিয়ে আলোচনাটাই তো বন্ধ হয়ে আছে 12 বছর ধরে। 12 বছর কেন, প্রায় 14 বছর হয়ে গেল। 14 বছর হয়ে গেল 2026-এ। তারেক রহমান এই কৃতিত্বটা নিতে পারতেন যে আমি তিস্তা নিয়ে আবার আলোচনাটার সূচনা করেছি। হয়তো রাতারাতি সম্ভব নয়, কিন্তু আলোচনার সূচনা উনি করে যেতে পারতেন। এবং ভারত সরকারের তরফে এটা, ভারতের পররাষ্ট্র মন্ত্রক শুধু নয়, হাই কমিশনার তো বারে বারে বলছেন, এবং আজকে তো তিনি ঢাকাতে বলেওছেন যে তারেক রহমানকে তাকে তার প্রাপ্য মর্যাদাই ভারত সরকার দেবে। কূটনীতিতে এই কথাটার মানে হচ্ছে কিন্তু বড় ফুলের তোড়া দেবে, মানে শেখ হাসিনাকে আমরা 100 গোলাপ দিতাম, তারেক রহমান এলে 200 গোলাপ দেব, এ কথাটার মানে তা নয়। বা আমরা শেখ হাসিনাকে এলে পরে আমরা 5 স্টার হোটেলে রাখতাম, ওনাকে 7 স্টার হোটেলে রাখবো, এটা নয়। বা কোনো প্রেসিডেন্সিয়াল স্যুটে রাখবো, এটা নয়। এটার মানে হচ্ছে যে আপনাকে প্রাপ্য মর্যাদা দেবো, মানে হচ্ছে আপনি যে প্রত্যাশা নিয়ে আসবেন তার অনেকটা আপনাকে আমরা পূরণ করব। এখন কূটনীতির এই কথাগুলো যে বাংলাদেশের কূটনীতিবিদরা বা তারেক রহমানের উপদেষ্টারা বোঝেন না, কথা আমি মনে করি না। বোঝেন, বোঝেন বলেই আসতে বারণ করছেন। তার কারণ হচ্ছে যে তারা এখন এটাকে নিয়ে রাজনীতি করবেন, যে দেখো ভারত সরকার চাইছে, আর তারেক রহমান ভারতকে পর্যন্ত মুখের উপর বলে দিয়েছে আমি যাব না, কন্ডিশন দিয়েছে। কারণ তিনি তো বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট, মূল্য বৃদ্ধি, আইন শৃঙ্খলা, এই যে 4টে বিষয়, এই 4টে মৌলিক বিষয়ে চূড়ান্ত লেজে গোবরে অবস্থা সরকারের। আবার যখন জাতীয় সংসদ শুরু হবে তখন আবার নতুন করে জামা তুলবে, সেটা হচ্ছে যে ওই যে কি বলে আপনার সংস্কার নাকি সংশোধন, সংবিধানের সংস্কার করা হবে না সংশোধন করা হবে, এই বিতর্ক আসবে। ফলে এই সময় ভারত বিরোধিতা, যে দেখো আমি ভারতের মানে মানে আমন্ত্রণ উপেক্ষা করার মতো বুকের পাটা আমার আছে, এই যে সস্তা রাজনীতিটা যেটা বাংলাদেশে বহু বছর ধরে চলছে, সেটাও তারেক রহমান করলেন। যেমন ওনার মা করেছিলেন, যে সবসময় বলছিলেন যে বিএনপির সঙ্গে ভারত সম্পর্ক রাখে না, আওয়ামী লীগের সঙ্গে রাখে। অথচ ভারতের প্রধানমন্ত্রী, এই রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, এখন প্রয়াত, তিনি যখন ঢাকায় গেলেন তখন খালেদা জিয়া বিরোধী নেত্রী শেষ মুহূর্তে ওনার সঙ্গে সাক্ষাতের কর্মসূচিটা বাতিল করে দিলেন। তাহলে আপনি ভারতের সাংবিধানিক প্রধানকে এইভাবে অপমান করবেন, আবার আপনি চাইবেন যে আপনাকে মানে ইয়ে করা হোক, কি বলে, আপনি বলবেন যে আমাদের সঙ্গে বন্ধুত্ব রাখে না, শুধু শেখ হাসিনার সঙ্গে রাখে। এটা আমি বলবো যে এটা ভারতের পররাষ্ট্র বা বিদেশ মন্ত্রকের ব্যর্থতা, যে বিএনপির এই ন্যারেটিভটাকে তারা কাউন্টার করতে পারেনি। আমি এই বিএনপির এই জায়গায় যদি ন্যারেটিভটাকে, একটু দুঃখিত, আমি এই জায়গায় যদি আপনার কাছ থেকে আরেকটু সংযুক্ত একটু প্রশ্ন করে একটু উত্তর নিতে চাই বা বিশ্লেষণ, সেটা হচ্ছে যে এই বাংলাদেশে যারা ভারত বিরোধী বা ভারত বিদ্বেষী যে অংশটা আপনি বললেন, জামাত, এনসিপি, বিএনপির মধ্যে একটা অংশ, আবার ডক্টর ইউনূসের অনুসারী যারা, তাদের মধ্যে অনেক প্রগতিশীল মানুষ আছেন, তারা তারেক রহমানের কে এক ধরনের বাহবা দিচ্ছেন এবং রীতিমতো তার পিঠ চাপড়াচ্ছেন যে তুমি ঠিক কাজটি করেছো, যেটি আপনি বললেন। কিন্তু তারা এই যে ভারতের আমন্ত্রণ প্রত্যাখ্যান করাকে যেইভাবে দেখছেন, এইটিকে ভারতের দুর্বলতা ভাবছেন তারা। এখন এই দুর্বলতাকে ভারতই বা কতটা প্রশ্রয় দিবে বলে আপনার মনে হয়? কতদিন দেবে? বারবার প্রত্যাখ্যাত হবে, এইটা আপনার কি মনে হয়? না, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশের যে কোনো বিপদ আপদে সমস্যায় পাশে থাকা দরকার। আর কিন্তু আমি এটা মনে করি না যে রিলেশনটা সবসময়ই একজন প্রধানমন্ত্রী বা একজন রাষ্ট্রপতির সফরের উপরে মানে নির্ভর করে। ভারত তো এই প্রত্যাখ্যান সত্ত্বেও ডিজেল তো দিয়েছে, ডিজেল যে দেয়নি তা তো নয়, কাঁচা লঙ্কা তো দিয়েছে। আমি এটাকে কোনো দান খয়রাতি বলছি না, এটা স্বাভাবিক, তাদের প্রয়োজন, আমরা পাশের দেশ দেব প্রয়োজনে, এটাও তো একটা সম্পর্ক। এটা কি সম্পর্ক নয়? এটা ডেফিনেটলি সম্পর্ক। কিন্তু কথা হচ্ছে যে আপনি অকৃতজ্ঞ। আপনি ঢাকায় অনুষ্ঠানে গিয়ে বলছেন যে আমরা 10 ইয়ার্স জ্বালানি মানে কর্মসূচি ঘোষণা করব, 10 বছর মেয়াদি। সেখানে আপনি বলছেন যে চীনের সঙ্গে এবং মালয়েশিয়ার সঙ্গে আমাদের কথা হয়েছে যে
তারা আমাদেরকে জ্বালানি সরবরাহ করবে, চীন একটা বিশেষ ধরনের জাহাজ তৈরি করে দেবে যেটা খুব দ্রুত জ্বালানি নিয়ে চলে আসবে, এই কথাও আপনি বলছেন। অথচ আপনি সেই সময় এই কথাটা বলছেন না যে এই সংকটে কয়েক ঘন্টার মধ্যে 1,82,000 লিটার ডিজেল আপনাকে সরবরাহ করে আপনার অনেক ঘরে বাতি জ্বালানোর ব্যবস্থা ভারত করেছে, আপনার অনেক যানবাহন চলাচলের ব্যবস্থা ভারত করেছে, যেগুলো রাস্তার ধারে থমকে ছিল, যেগুলো পাম্পে গিয়ে দীর্ঘ লাইনে হাঁপাচ্ছিল। আপনি তো এই কথাটা স্বীকার করলেন না। ফলে ভারত কতদিন করবে না, ভারতের দেখুন একটা বিদেশ নীতির মধ্যে এই বিষয়টা আছে যে এত কিছুর পরেও সে বাংলাদেশের সঙ্গে কিন্তু আজকেও ভারতের বিদেশ মন্ত্রক থেকে বলা হয়েছে যে আমরা মানে যৌথ ইয়েতে বিশ্বাস করি, যৌথ অগ্রগতিতে বিশ্বাস করি এবং একটা সুসম্পর্ক চাই। ঢাকায় ভারতের হাই কমিশনার, আমি যেটা শুনলাম যে একটা বিজনেস মানে প্রতিনিধি দলের সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি সেখানে বলেছেন যে নরেন্দ্র মোদীর বক্তব্য তিনি সেখানে পেশ করেছেন, যে নরেন্দ্র মোদী বলেছেন যে তারেক রহমানের সঙ্গে তিনি সাক্ষাতে অত্যন্ত আগ্রহী এবং তারেক রহমানের মর্যাদা রক্ষার যাবতীয় ব্যবস্থা করা হবে। এখন এই কথাটা দীনেশ ত্রিবেদী বলছেন কখন, যখন বাংলাদেশ সরকার এরকম ভাবে একটা শর্ত আরোপ করেছে। দীনেশ ত্রিবেদী তো এই কথাগুলো আজকে কেন প্রকাশ্যে বলছেন? এই কথাগুলো তিনি বাংলাদেশ সরকারকে আগেই বলেছেন। তিনি তো সাম্প্রতিক অতীতে 2 দফাতে বাংলাদেশের বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর তিনি দিল্লি এসেছিলেন, প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে তিনি ঢাকায় গেছেন, আরো একবার খলিলুর রহমানের সঙ্গে তার বৈঠক হয়েছে। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী কি বলেছেন সেটা তিনি জানিয়ে দিয়েছেন। খলিলুর রহমান নিশ্চয়ই সে কথা তারেক রহমানকে জানিয়েছেন। তারপরে তারেক রহমান তার বিদেশ মন্ত্রককে দিয়ে রোববার দিন ওই সাংবাদিক বৈঠকটি করিয়ে বলেছেন যে এই শর্ত। এখন আপনি যদি এরকম কঠিন শর্ত চাপিয়ে দেন, তার মানে হচ্ছে যে আপনি সম্পর্কটা চাইছেন না। সো ভারত তার জায়গাতে আমি বলবো যে ওপেন রেখে দিয়েছে, দরজা কিন্তু বন্ধ করেনি, বা আজকেও কিন্তু মুখের উপর এই কথাটা বলেনি যে না এরকম কোন শর্ত আমাদের এই শর্ত আমরা মানবো না, এটা বলেনি। যদিও আমি মনে করি যে শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যর্পণটা কোনোভাবেই মানে কি বলে মানে উপযুক্ত পদক্ষেপ নয়। তার কারণ তিনি তো, বাংলাদেশ সরকার বলছে তিনি পলাতক আসামি, কোন সরকার বলছে না যে সরকারের বিমান বাহিনী তাকে ভারতে রেখে দিয়ে গেছে। এখন তারেক রহমান তো এটা বলতে পারবে না যে আমি তখন প্রধানমন্ত্রী ছিলাম না, কথা বলার তো কোনো উপায় নেই। সরকারটা তো সরকারের প্রশাসক বা কর্তৃপক্ষ বদলায়, তাহলে বাংলাদেশ সরকারের বিমান বাহিনীটা তো তারেক রহমানের জমানায় বদলে যায়নি। তাহলে কে রেখে গেল শেখ হাসিনাকে এখানে পৌঁছে দিয়ে গেল? তাকে ভারত কিভাবে বা ভারতের জনগণ কোন যুক্তিতে তাকে পলাতক আসামি বলে মনে করতে পারে? তাহলে প্রত্যর্পণ তো আসামির হবে, পলাতক আসামি। তাকে তো আমরা মানে অতিথি হিসেবে রেখেছি এবং তাদের সেনাবাহিনী তাকে সুরক্ষা দিতে পারে না, এই জন্য তারা এখানে রেখে গেছে। সো ভারত সরকার তার জায়গা থেকে এই জায়গাটা স্পষ্ট রাখছে যে সে তার প্রতিবেশীর সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। আমি ব্যক্তিগতভাবে সবসময় মনে করি, আমি অতীত আপনার প্রোগ্রামে বলেছি, আমার ভিডিওতেও বলেছি যে বাংলাদেশ আমাদের থেকে ছোট দেশ, আমাদের থেকে মানে দুর্বল অর্থনীতি, অনেক ব্যাপারেই তাদের স্বাবলম্বী নয়। এই প্রতিটি বিষয়ে আমাদের সহযোগিতা করা উচিত, প্রতিটি বিষয়ে। আমি সবসময় বলি, আমি বলেছি যে ভিসা আরো সহজ করা উচিত, অন অ্যারাইভাল ভিসা হওয়া উচিত। অন অ্যারাইভাল ভিসা অর্থাৎ বিমানবন্দরে বা সীমান্তে স্থলবন্দরে আসবে, সেখানে ভিসা দিয়ে দেওয়ার ব্যবস্থা করুক 2 দেশ। কারণ এই দুটো দেশ পাশাপাশি এতভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে যে তাদের নাগরিকদের মধ্যে এই সম্পর্কটা থাকা দরকার। আমার মনে হয় যে এইটাকে বাইপাস করে প্রধানমন্ত্রী সফর, এটা নিয়ে একটা 2 দেশের তরফে আমি বলবো যে মানে খুব একটা কাঙ্ক্ষিত বিষয় হচ্ছে না। এবং তারেক রহমান যে ভুলটি করছেন বা যে জিনিসটা করছেন, যে তিনি এমন একটা দিনে ঘোষণাটি করিয়েছেন রবিবার, যে তার পরদিন সোমবার হচ্ছে তার সরকারের 6 মাস পূর্তি। ফলে তার আগের দিন তিনি একটুখানি বিরক্ত ফলালেন যে দেখো আমি ভারতের মুখের উপর বলে দিয়েছি যে এই শর্ত না মানলে আমি যাব না। তার মানে তিনি হচ্ছেন একটা দেশপ্রেম গেলাচ্ছেন।
আপনি ভাত দিতে পারছেন না, বিদ্যুৎ দিতে পারছেন না, ডিজেল দিতে পারছেন না, গ্যাস দিতে পারছেন না, আপনি দেশপ্রেম গেলাচ্ছেন। এখন বাংলাদেশের মানুষকে ঠিক করতে হবে যে তারা তাদের প্রধানমন্ত্রীর এই কৌশল বা এটাকে কিভাবে নেয়। আমি তো একজন ভারতীয়, আমি আমার রাজনৈতিক জায়গা থেকে, সাংবাদিকতা থেকে এটা ব্যাখ্যা করলাম। বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত করতে হবে যে তারা তারেক রহমানের এই বিষয়টাকে কিভাবে নিচ্ছে। যে আপনি এতক্ষণ যেই বিশ্লেষণ যেই ব্যাখ্যাগুলো করলেন, এইটার আমি একদম শেষ পর্যায়ে আমি যদি এইভাবে বলি যে বাংলাদেশে যারা ভারত বিদ্বেষী যে অংশটা আছে, এমনকি যারা ভারতের সঙ্গে বন্ধুত্বের পক্ষেও আছেন, অনেকের মধ্যেই একটা ধারণা এবং বিভ্রান্তিও কাজ করে যে ভারতকে এমন ভাবে অপমান অপদস্থ করার পরেও ভারত যখন তারা সহযোগিতার মনোভাব নিয়ে, ইতিবাচক মনোভাব নিয়ে, বন্ধুত্বের মনোভাব নিয়ে এগিয়ে আসে, তার মানে বোধহয় ভেতরে ভেতরে ভারত এমন কোনো ঠেকায় পড়েছে যে অপমানিত হয়েও সেদে সেদে বারবার তাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য রীতিমতো আকুতি জানাচ্ছে। এমন কি ঠেকা ভারতের না পেয়েছে এখন? আমি আপনাকে বলি, বাংলাদেশের বর্তমান সরকারের মূল স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। এখন এই যে 6 মাস পেরিয়ে গেল, এই 6 মাসে ক্রমশ পিছিয়ে বাংলাদেশ হয়ে গেছে। আপনি যদি অর্থনীতি দেখেন যে শতাধিক কলকারখানা বন্ধ, হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে। তারা যদি বেতন না পায় তাহলে বাজারে কিনবে কে? তাহলে সবার আগে বাংলাদেশ এই স্লোগান দিয়ে তারেক রহমান শুরু করেছিলেন। আমি বাংলাদেশের পত্রপত্রিকায় প্রকাশিত তথ্যর ভিত্তিতেই কথাগুলো বলছি যে এই 6 মাসে কিন্তু বাংলাদেশের কোনো অগ্রগতি হয়নি, সে পিছিয়ে গেছে। অন্যদিকে ভারতের রাষ্ট্রীয় যে পররাষ্ট্র নীতি, বিদেশ নীতি, সেখানে বলা আছে প্রতিবেশী ফার্স্ট। অর্থাৎ আমরা কিন্তু আমাদের বসুধৈব কুটুম্বকম, যে গোটা মানে বসুধা আমার আত্মীয়, গোটা বিশ্ব আমার আত্মীয়, এই জায়গা থেকে আমরা ওই বিষয়টিকে এনেছি যে গোটা বিশ্ব আমার আত্মীয়, কিন্তু আমার প্রতিবেশীরা সবচেয়ে আগে। আমার প্রতিবেশীরা সবচেয়ে আগে। ভারত যখন তার এই ঘোষিত বিদেশ নীতির থেকে ডেভিয়েট করবে না, স্বভাবতই সে সবসময় এটা বলে যাবে, কারণ ভারত এটা জানে যে বাংলাদেশে এই সস্তা রাজনীতিটা হয়। কিন্তু ভারত এটা করে যাবে কারণ এটা তার বিদেশ নীতির অংশ, এটা রাষ্ট্রনীতির অংশ। যে যাই হোক না কেন, আমরা মানে আতিথেয়তা, অতিথি পরায়ণতা এই জায়গা থেকে আমরা সরবো না। ফলে আপনি যদি এখন দেখেন যে দুটো দেশের যে ঘোষিত তাতে কে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, আপনি বাংলাদেশকে তো মানে সবার আগে সর্বাগ্রে বাংলাদেশ, এটা করার জন্য তো আপনাকে এমন কতগুলো কাজ করতে হবে যেখান থেকে আপনার অর্থনীতি হয়, উন্নত হয়, আপনার কৃষি উন্নত হয়, আপনার কর্মসংস্থান বৃদ্ধি পায়, তবেই না আপনি সবার আগে বাংলাদেশ। কারণ আপনি বাংলাদেশ গোটা বিশ্বে এখন 23তম একটা অর্থনীতি ছিল একটা সময়, এখন কোন জায়গায় গেছে কেউ জানে না, কিন্তু সেই জায়গায় নেই এটা বোঝাই যাচ্ছে। তার কারণ এত বেকারি, এত অস্থিরতা এবং অর্থনৈতিক মন্দা চলছে, এটা তো বোঝাই যাচ্ছে। সো ভারত এটা করছে, তার একটা বড় হচ্ছে যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ভারত একটা সুসম্পর্কের জায়গা তৈরি করতে চাইছে, এটা ঘটনা। আপনারা যদি দেখেন যে মালদ্বীপ, তার প্রধান রাষ্ট্রপতি মৈত্রু, তিনি নির্বাচনটাই করেছিলেন ভারত বিরোধিতাকে এজেন্ডা করে, এবং সেই জন্য তাকে তার দেশের মানুষ ভোট দিয়েছিল। কিন্তু কয়েক মাস পরে তিনি টের পেয়েছেন যে তার এই ভারত বিরোধিতার মধ্যে ওই নির্বাচন জেতা ব্যাপারটুকু পর্যন্ত হতে পারে, টিকে থাকতে হলে পরে এটা কন্টিনিউ করা যাবে না। ফলে তিনি ঘুরে গেছেন নয়াদিল্লি, এবং তার ওইসব বলচাল বন্ধ হয়ে গেছে। তিনি এখন ভারতের পায়ে পড়েছেন, তার কারণ তিনি এখন বাস্তবটা বুঝতে পারছেন। সো নির্বাচন জেতা, রাজনীতি করা এক জিনিস, দেশ পরিচালনা করা আরেক জিনিস। সো তারেক রহমান জামায়াতে ইসলামী এবং এনসিপির এজেন্ডা ধার করে এই মুহূর্তে টিকে আছেন। সেটি হচ্ছে যে ভারত বিরোধিতা, ভারতের মুখের উপর না বলা,
হ্যাঁ, তারপর হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যর্পণ। একজন প্রধানমন্ত্রী সে যদি তার দেশের মানুষের কথা ভাবতেন, তাহলে তিনি যেমন চীনে গিয়েছেন, ঠিকই করেছেন, চীনের প্রচুর টাকা আছে, টাকার থলি নিয়ে চীনের রাষ্ট্রদূত ঘুরে বেড়ান ঢাকাতে। সো চীনে গেছেন, অন্যায় কিছু করেননি, 17টা এমও সাইন হয়েছে, খুব ভালো। কিন্তু ভারতেও না এলে পরে একেবারে খালি হাতে ফিরতেন না, কিন্তু ওইখানে রাজনীতিটা করছেন ধার করা রাজনীতি। এটা বোঝাই যাচ্ছে যে বিএনপি রাজনৈতিকভাবে এত দুর্বল রাজনৈতিক দল হয়ে গেছে। তার একটা বড় কারণ হচ্ছে যে ইউনূসের যে 1.5 বছর, অর্থাৎ শেখ হাসিনাবিহীন ওই যে পর্বটা, ওই পর্বে তো বিএনপি মানে কি বলবো, একটা মানে তোলাবাজি, চাঁদাবাজি, এই যে এমন সমস্ত কিছু করে গোটা দলটার মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে তার এই রাজনৈতিক ভাবে জামাতকে মোকাবিলা করার মতো সক্ষমতার জায়গায় সে নেই। ফলে তারেক রহমান মনে করছেন যে উনি যদি নয়াদিল্লি আসেন, তারপর ঢাকায় ফিরলে জামাত তাকে বিমানবন্দর থেকে বেরোতে দেবে না, এবং সেই পরিস্থিতি মোকাবিলা বিএনপি করতে পারবে না, উনি এটা মনে করছেন। উনি একটা ধার করা রাজনীতি নিয়ে ওনার দেশের ক্ষতি করছেন আমি বলবো। এই রাজনীতিরা জামাত করে ঠিক আছে, কিন্তু বিএনপি যখন একটা শাসক দল, তখন কোনো একটা ইস্যুতে স্টিক করে থাকা মানে হচ্ছে আপনি আপনার দেশেরই ক্ষতি করলেন। আর কূটনীতিতে একটা কথা বলাই আছে যে কূটনীতিতে কখনো সব দরজা জানলা বন্ধ করতে নেই। আপনি যদি সবও বন্ধ করেন, একটা পাল্লা অন্তত হালকা করে খুলে রাখতে হবে। তেমনি এখানে দাড়ি দিতে নেই, এখানে ফুল স্টপ বলে কিছু হয় না। কিন্তু রবিবার দিন যেটা করা হয়েছে, সেটা কিন্তু একটা এক্সট্রিম জায়গায় নিয়ে চলে যাওয়া হয়েছে, যে এইটা না হলে আর কিছু হবে না। যেমন দেখুন শেখ হাসিনার বিষয়টা আপনি দেখুন, শেখ হাসিনার 5ই আগস্টের যে সাংবাদিক বৈঠক এবং বক্তব্য, সেটা নিয়ে গভীর রাতে বাংলাদেশ সরকার একটা বিবৃতি দিল এবং বলল যে বাংলাদেশের সার্বভৌমত্বকে অবমাননা করা হয়েছে। এখন আপনি যখন এত বড় গুরুতর একটা অভিযোগ করছেন ভারতের বিরুদ্ধে এবং শেখ হাসিনার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধেই করেছেন অভিযোগটা, কারণ শেখ হাসিনা তো ভারতে বসে কথাটা বলেছেন, ভারতের বিরুদ্ধে আপনি অভিযোগ করেছেন। এরকম একটা গুরুতর অভিযোগ করার সময় কিন্তু আপনাকে একটু স্যাক্রিফাইস করার কথা মাথায় রাখা উচিত ছিল, দেশের মান সম্মান রক্ষা করার কথা মাথায় রাখা উচিত ছিল। পরের দিনই কিন্তু কাঁচা লঙ্কা চেয়ে আর্জি আসলো, এবং তারপর দিন দেখা গেল যে জ্বালানি মন্ত্রী হাই কমিশনারকে মিট করে অনুনয় বিনয় করছেন যে যত দ্রুত সম্ভব আপনি অতিরিক্ত ডিজেলটা পাঠান। তাহলে আপনি যখন এত গুরুতর অভিযোগ করতে পারেন এবং আপনি যখন এতটাই দেশপ্রেমী, তাহলে একটু স্যাক্রিফাইসও করা দরকার ছিল, যে না আমরা ভারতের কাছে ডিজেলটা চাইবো না, কাঁচা লঙ্কাটা চাইবো না। আমি কিন্তু আবারও বলছি, আমি সবসময় মনে করি এটা দেওয়া উচিত। আমার এন্টায়ার জার্নালিজমে আমি সবসময় বলেছি দেওয়া উচিত। আমি এটাকে দান খয়রাতি মনে করছি না। দুটো দেশ মানে দেশ পাশাপাশি থাকলে এটা হবেই। কিন্তু আপনি যে আগের রাতে যে কথাটা বললেন, তার মানে কি আপনার বিদেশ মন্ত্রকটাও একটি দিশাহীন মন্ত্রক আছে, এবং সেখানে সেভারাল পাওয়ার সেন্টার আছে, নামেই একজন বিদেশ মন্ত্রী আছে, লট অফ পাওয়ার সেন্টার আছে। তার ফলে ওই রকম একটা বিবৃতি এসছে, যে বিবৃতিটাকে অনেকে বলছেন যে কূটনীতিতে খুব একটা সাহসী বিবৃতি, আবার অনেকে বলছেন এটা একটা রাজনৈতিক দলের বিবৃতি। এটা কোনো সরকারের বিবৃতি নয়, এটা কূটনৈতিক বিবৃতি নয়, কূটনীতির ব্যাকরণে এটা শেখানো হয় না। আমি 1-2 জন ডিপ্লোম্যাটের সঙ্গে কথাও বলেছিলাম, তারা বলেছেন যে আমাদেরকে খুব শেখানো হয় হচ্ছে শব্দ প্রয়োগ, আমাদের শেখানো হয়, কারণ শব্দই ব্রহ্ম, শব্দই শক্তি। ফলে আমি কোন শব্দ ব্যবহার করব, আপনি এরকম একটা কথা বললেন যে আপনার সার্বভৌমত্বকে অবমাননা করেছে, তাহলে যে দেশ করেছে আপনি সে দেশের সঙ্গে তার কয়েক ঘন্টা পর কেন হাত পাচ্ছেন? এই আত্মমর্যাদার জায়গাটাও তো আপনাকে রক্ষা করা দরকার ছিল। আপনি তো বাংলাদেশ সরকার, মানে হচ্ছে যে আপনি তো বাংলাদেশের নাগরিকদের প্রতিনিধিত্ব করছেন, তাহলে আত্মমর্যাদার জায়গায় আপনার নাগরিকের মর্যাদাও তো আপনি হানি করলেন, আপনার রাষ্ট্রের মর্যাদাও তো আপনি হানি করলেন। তাহলে কথাগুলো বলার আগে আপনাকে তো বিবেচনা করা দরকার ছিল। রবিবার দিন ওইভাবে দরজা বন্ধ করে দেওয়াটা ঠিক হয়নি, কারণ এটা সবাই জানে প্রত্যর্পণ খুব সহজ বিষয় নয়। বাংলাদেশের অনেক যাদের বিরুদ্ধে রেড কর্নার নোটিশও আছে, প্রায় 65 পিপল, তাদের কজনকে তারা আনতে পেরেছে? পারেনি। এত সহজ নয় বিষয়টা, এত সহজ নয়। সৌদি আরব থেকে কি একে নিয়ে আসতে পারছে এত তাড়াতাড়ি? ওখানকার আদালতেও তো তিনি অ্যাপিল করছেন, ওই যে সাবেক যিনি পুলিশ প্রধান ছিলেন, যিনি ধরা পড়েছেন, তাকে কি আনতে পারছে?
বেনজির আহমেদকে কি আনতে পারছে? এত সোজা বিষয়টা? নো, এত সোজা নয়। আর আমি তো বললাম যে ভারত সরকারের কাছে শেখ হাসিনা কোনো আসামি নন, অতিথি। ফলে তারেক রহমান যদি মনে করেন যে আমি এইখানে কম্প্রোমাইজ করব না, তাহলে আমি বলবো যে দেশবাসীকে এটা বলা যে কুপি জ্বালিয়ে বাঁচার জন্য নিজেদের প্রস্তুত করুন, বিদ্যুৎবিহীন দিন কাটানোর জন্য নিজেদের প্রস্তুত করুন, হ্যাঁ, কাঁচা লঙ্কা ছাড়া রান্না খাওয়া প্র্যাকটিস করুন। করতে তাই বলতে আমি হবে। আমি কিছু গণমাধ্যমে দেখছিলাম আপনাদের মানে ভারতের সাবেক একজন কূটনীতিক, তিনি খুবই স্পর্শকাতর একটি কথা বলেছেন তারেক রহমান সম্পর্কে, যে তিনি ভারতের সঙ্গে যেইভাবে সম্পর্কের ফাটল ধরাচ্ছেন এবং যেভাবে প্রত্যাখ্যান করছেন, এটা তারেক রহমান নিজের খোঁড়া কূপে নিজে পড়ছেন। এতে করে যে কোনো সময় ভারত ঘুরে যেতে পারে, বাংলাদেশ থেকে মুখ ঘুরিয়ে নিতে পারে, এমনকি যোগাযোগ বন্ধ করে দিতে পারে। আপনি কি মনে করছেন কিনা এমন কোন দিকে যাওয়ার আশঙ্কা আছে কিনা? না, আমি না না আমি আমি এরকমটি মনে করছি না। আমি এরকমটি মনে করছি না। কূটনীতিতে এরকম অনেক উত্থান মানে উত্থান পতন, উথাল পাতাল এসব হয়। ভারত সরকার এইরকম, অর্থাৎ পাকিস্তানের সঙ্গে যে সম্পর্কটি আমাদের 2018 থেকে, যে নামে আমাদের একটা ওখানে হাই কমিশন অফিস আছে বা দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনার আছেন, কিন্তু সেই অর্থে কোনো সম্পর্ক নেই। বাণিজ্য বন্ধ, আর সাংস্কৃতিক বিনিময় বন্ধ, সবকিছুই বন্ধ আছে। বাংলাদেশের সঙ্গে সেই জায়গায় যাবে বলে আমার মনে হয় না। ভারত সেই পদক্ষেপ করবে না। তার কারণ হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে এটা করবে না এই জন্যে যে বাংলাদেশের অভ্যন্তরে যে জঙ্গিবাদ, মৌলবাদ যেভাবে মাথাচাড়া দিচ্ছে, তাতে ভারত এই পরিস্থিতিটার পরিবর্তন চায়। তারা বাংলাদেশ সরকারের সঙ্গে ডায়ালগ করে, নানানভাবে সহযোগিতা করে, যাতে বাংলাদেশও এটা থেকে মুক্ত থাকতে পারে। রাষ্ট্রসংঘের রিপোর্ট সবাই জানে যে কিভাবে আল কায়দা এবং জেএমবি তারা নিউ নেটওয়ার্ক তৈরি করেছে বাংলাদেশের অভ্যন্তরে। তার এই সাম্প্রতিক রিপোর্টে সেটা আছে। শুধু শেখ হাসিনাই তো বাংলাদেশে মানে জঙ্গিদের মানে উত্থান হয়েছে শুধু উনি বলছেন না, রাষ্ট্রসংঘই তো বলছে। বাংলাদেশে যে সমস্ত মানবাধিকার সংগঠন আছে বা অন্যান্য সংগঠন আছে, তাদের সমীক্ষা রিপোর্টও তো তাই বলছে। সাম্প্রতিক যে বিস্ফোরণের ঘটনাগুলি ঘটছে বা যত্রতত্র মানে এবং বোমা এবং বিস্ফোরক উদ্ধার হচ্ছে, এগুলো থেকে যে আছে সেটা নিয়ে ভারত চিন্তিত। ভারত মানে ডায়ালগের মাধ্যমে এই বিষয়টাকে মানে নিষ্পত্তি করতে চায়। আমার মনে হয় না যে এখনই জায়গাটা সেই জায়গায় চলে গেছে যেখান থেকে ভারতও দরজা বন্ধ করে দেবে। আমার সেটা মনে হয় না। বরং ভারত কিছুদিন অপেক্ষা করবে, যে কারণ বাংলাদেশের মানুষও যে তারেক রহমানের অবস্থানটাকে সবাই 100% মানুষ গ্রহণ করবে, এটার কোনো তো নিশ্চয়তা নেই। বরং এটা করবে না, এটাই স্বাভাবিক। যদি আপনি ডিজেল না দিতে পারেন, গ্যাস না দিতে পারেন, আবার ভারতের সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করেন, তিনটে তো বাংলাদেশের লোক গ্রহণ করবে না। তিনটে একসঙ্গে গ্রহণ করবে না। বলবে হ্যাঁ ঝগড়া করো, ডিজেল দাও, আমরাও গাড়ি নিয়ে মিছিলে যাব, লোক নিয়ে। চুলা জ্বালানোর জন্য গ্যাস দাও, আমরাও ভরপেট খেয়ে দিয়ে যাবো ভারত বিরোধী ইয়ে করতে। আমাদের তো গলা দিয়ে স্বরই বেরোচ্ছে না এখন। তিনটে একসঙ্গে হবে না। ফলে বাংলাদেশও পরিস্থিতিটা বদলে যাবে। সো ভারত তার জন্য অপেক্ষা করবে, আমার তাই মনে হয়।